হ্যালো, হ্যালো। আমি কাউকেই লাইনে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না একজনকেও। কে আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, সাউন্ড টেস্ট। কেউই নাই। কার ক্লাস নিব? ঘটনা কি? সঠিক গ্রুপে ঢুকছি তো? কি? হয়তো। আমরা সরকার ব্যবস্থা পড়তেছিলাম। সরকার ব্যবস্থার মধ্যে আমরা নির্বাহী ও শাসন বিভাগ পড়তেছিলাম। তো নির্বাহী ও শাসন বিভাগ আমাদের পড়া কমপ্লিট হয় নাই। সেই জায়গা থেকে আমরা পড়ব। এই সরকার ব্যবস্থা শুধু আমাদের বিসিএস পরীক্ষার জন্যই দরকার না। বিসিএস পরীক্ষা পরবর্তী আমাদের রিটেন পরীক্ষার জন্য, মানে প্রিলি পরীক্ষার পরে রিটেন পরীক্ষার জন্য দরকার, ভাইবা পরীক্ষার জন্য দরকার। শুধু বিসিএস পরীক্ষার জন্যই দরকার না, আপনি যখন ক্যাডার হয়ে যাবেন তখনও আপনার সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, কিংবা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার সরকার ব্যবস্থা সম্পর্কে জানা উচিত আমি মনে করি। কারণ আমাদের দেশটা কিভাবে চলছে, আমাদের সরকার পদ্ধতি কি, ব্যবস্থা কি, এইটা আমাদের জানা দরকার। কেউই লাইনে নাই আপনারা, তারপরেও আমি আমার কাজ চালিয়ে যাই। দেখি 5 মিনিটের মধ্যে যদি আপনারা না আসেন তাহলে হয়তো আমি ক্লাস বন্ধ করে রেকর্ড দিতে পারি। কারণ একই কথা, আপনারা যদি রেকর্ডই করবেন তাহলে আর কষ্ট করে লাভ কি? ঠিক আছে? এইভাবে হয় বলেন? লাইভে কেউই নাই, শুধু সায়রা সালমা আছে। এইভাবে হয় বলেন? লাইভে একজনও নাই, সায়রা সালমা আছে শুধু। আমরা যদি আমাদের সরকার ব্যবস্থার প্রশাসনিক কাঠামোটা দেখি, যে আমাদের প্রশাসনিক কাঠামোটা কেমন। আহ, আমাদের প্রশাসনিক কাঠামোকে তাহলে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আরেকটা হচ্ছে মাঠ প্রশাসন। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আরেকটা হচ্ছে মাঠ প্রশাসন, যেটাকে আমরা কি বলি? আমরা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বলি আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বলি। আমাদের সরকার এইভাবে চলে। কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে আমাদের কি কি আছে? কেন্দ্রীয় প্রশাসনে আমাদের সচিবালয় আছে, মন্ত্রণালয় আছে, এরপরে অধিদপ্তর আছে, পরিদপ্তর আছে। দেখতে পাচ্ছেন তো? যারা লাইনে আছেন দেখতে পাচ্ছেন, নাকি আর একটু জুম করতে হবে? মনে হয় দেখা যায় নাকি? এখানে তো বোঝা যাবে না, ওদের মোবাইলে ওরা দেখতে পায় কিনা সেটা হচ্ছে বিষয়। ওকে, তাহলে এই হলো কেন্দ্রীয় প্রশাসন আমাদের। আর যদি মাঠ প্রশাসনের কথা বলি, তাহলে কি কি দেখতে পাবো এখানে আমরা? মাঠ প্রশাসনে আমরা দেখতে পাবো বিভাগীয় প্রশাসন,
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। তাহলে দেখেন টোটালি আমরা বিভাগীয়, জেলা, উপজেলা এগুলো আমরা চিনি। যেমন সচিবালয়, এই সচিবালয়ের প্রধান কে? প্রধান হচ্ছেন একজন জ্যেষ্ঠ সচিব। একজন সিনিয়র সচিব হচ্ছে এই সচিবালয়ের প্রধান। জ্যেষ্ঠ সচিব হচ্ছে এই জায়গার প্রধান। জ্যেষ্ঠ সচিব। আমরা যদি আমাদের মন্ত্রণালয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে দুইজন প্রধান। একজনকে বলা হয় নির্বাহী প্রধান, আর একজনকে বলা হয় প্রশাসনিক প্রধান। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। একজন হচ্ছে নির্বাহী প্রধান, আরেকজন হচ্ছে প্রশাসনিক প্রধান। নির্বাহী প্রধান হলো মন্ত্রী, অর্থাৎ প্রত্যেক মন্ত্রণালয়ে একজন কি থাকে? মন্ত্রী থাকে। তাইলে এই মন্ত্রী হচ্ছে নির্বাহী প্রধান, আর প্রশাসনিক প্রধান হচ্ছে একজন জ্যেষ্ঠ সচিব। এই যে সচিব, কেমন? তাহলে দেখেন সচিবালয়ের প্রধান হচ্ছে জ্যেষ্ঠ সচিব, অর্থাৎ এই যে আমাদের সচিবালয়টা চলে কিভাবে? একজন সিনিয়র সচিব দ্বারা। আর মন্ত্রণালয়, মন্ত্রণালয় তার একটা না, আমাদের এখন 42টা মন্ত্রণালয় আছে। তাহলে প্রত্যেক মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী ওই মন্ত্রণালয়ের, আর প্রশাসনিক প্রধান হচ্ছে ওই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। অধিদপ্তর এর প্রধানের পদবি আপনারা দেখবেন, আপনারা যখন নিয়োগ আবেদন মানে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তখন বলে ডিরেক্টরেট, অমুক ডিরেক্টরেট। অধিদপ্তর এর প্রধানের পদবি হচ্ছে মহাপরিচালক। এটা পরীক্ষায় আসে, মহাপরিচালক। অধিদপ্তরের প্রধানের পদবি কি ভাই? মহাপরিচালক। এই যে মহাপরিচালক, উনি হচ্ছেন কে? উনি হচ্ছেন একজন জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সচিব পদমর্যাদার, অর্থাৎ একজন যুগ্ম সচিব পদমর্যাদার মানুষকে করা হয় মহাপরিচালক। যেমন এই যে তোমাদের হবিগঞ্জের চিনো আনোয়ার স্যারকে চিনো? বিটাকের মহাপরিচালক, হবিগঞ্জে বাড়ি, আনোয়ার স্যার, আনোয়ার চৌধুরী চিনো? হবিগঞ্জে বাড়ি, বিটাকের মহাপরিচালক। অর্থাৎ বিটাক হচ্ছে একটা অধিদপ্তর। অধিদপ্তরের প্রধানের পদবি হচ্ছে মহাপরিচালক, আর উনি হচ্ছেন একজন জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব। পরিদপ্তর, এই পরিদপ্তরের প্রধানের পদবি হচ্ছে পরিচালক। পরিচালক, এটাও ডিরেক্টরি বলা হয়, ঠিক আছে? তো একজন উপসচিব হচ্ছে এই প্রধান হন, উপসচিব। দেখেন উপসচিব। তাহলে দেখেন আর একটু জুম স্যার, দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে, ওকে। দেখেন তাহলে আমরা কেন্দ্রীয় প্রশাসনটা চিনে নিলাম সবাই, যে কোন জায়গার দায়িত্বে কে থাকে, কোন পদমর্যাদার অধিকারী কারা থাকে, এটা কিন্তু আমরা পুরোপুরি দেখে নিলাম। এই কনসেপ্ট কিন্তু আমাদের এখন ক্লিয়ার। যেমন আমরা যদি বিভাগীয় প্রশাসনে যাই, বিভাগ, বিভাগীয় প্রশাসনের প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার। কি নাম? বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসনের প্রধান হলো ডিসি। এই ডিসির পূর্ণরূপ কি? ডিসির পূর্ণরূপ কি দেখি, কে বলতে পারে বলো? ডিসির পূর্ণরূপ কি বলো, বলতে থাকো। ডিসির পূর্ণরূপ কি? আরেকদিন ইফতার খেতে আসেন স্যার, আমি ওদিন আসছিলাম আপনাকে নিতে, পরে কুসমের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে গেছি। থ্যাংক ইউ, আপনি ওদের ইফতার খেতে আসেন। ওকে, দাও দিয়ে দিলাম। এই ডিসির পূর্ণরূপ কি?
কেউ লিখে নাই? ডিস্ট্রিক্ট কাউন্সিলর লিখছে, হাই হাই। হ্যাঁ, সায়রা সালমা লিখছে ডেপুটি কমিশনার, এক্স্যাক্টলি। এবং রুবেলেরও হয়েছে ডেপুটি। এটা আমরা অনেক সময় ভুলে ডিস্ট্রিক্ট কমিশনার বলি, এটা হলো ডেপুটি কমিশনার। উপজেলার প্রশাসনের প্রধান হলো ইওনো, উপজেলা নির্বাহী অফিসার, ইওনো। তাহলে আমরা পুরো প্রশাসনিক কাঠামোটা একবার দেখে নিলাম, ফুল। এটাই হচ্ছে আমাদের প্রশাসনিক কাঠামো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রশাসনিক কাঠামো। দেখেন ক্লিয়ার কিনা সবাই? এখন আমরা যদি স্থানীয় সরকার ব্যবস্থার কথা বলি, আচ্ছা এরপরেই আমরা হচ্ছে আইন বিভাগটা পড়ে নিব। তার আগে একটি স্থানীয় সরকার ব্যবস্থা সংক্ষেপে দেখে নিই, ওখান থেকেও প্রায়ই প্রশ্ন আসে। আমরা স্থানীয় সরকার ব্যবস্থা, যেটা আমাদের সংবিধানের 59 এবং 60 নং অনুচ্ছেদে দেওয়া আছে, একটু 59 এবং 60 দেখবেন। স্থানীয় সরকার ব্যবস্থা, যেমন আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট, এটা নিয়ে একটা বিতর্ক আছে, মতান্তর আছে, এটা নিয়ে গন্ডগোল আছে। আমি আগে স্থানীয় সরকার ব্যবস্থা একটু লিখি, তারপরে আমি আলোচনা করি। যেমন সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্তর। এরপরে যদি আমরা বলি উপজেলা পরিষদ, এরপরে যদি আমরা বলি জেলা পরিষদ, ঠিক আছে? এই হলো একটা। আর যদি বলি যে আমরা পৌরসভা আর সিটি কর্পোরেশন, দেখেন এই দুইটা হলো শহরে, এটা হলো শহরে স্থানীয় পরিষদ, আর এলো হলো গ্রাম্য। তাহলে 3, 2, 5টা দেখতেছি। এখন যদি কখনো পরীক্ষায় আসে স্থানীয় স্থানীয় সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট, যদি গ্রাম এবং শহর কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা এই 3 2 5টা দিব। যদি শহর ভিত্তিক বলে তাহলে 2টা, পৌরসভার সিটি কর্পোরেশন। যদি গ্রাম ভিত্তিক বলে তাহলে 3টা, ইউনিয়ন, উপজেলা, জেলা। দেখেন ক্লিয়ার কিনা সবাই? দেখেন ঠিক আছে, একদম হিসাব ক্লিয়ার, টোটাল ক্লিয়ার হিসাবটা এখানে দিয়ে দিয়েছি। দেখেন বোঝেন কিনা? আচ্ছা, এখান থেকে আমাদের আরো কিছু বিষয় জানার আছে, যেমন অবিভক্ত বাংলায় স্থানীয় সরকার গঠিত হয় কবে? লেখেন, অবিভক্ত বাংলায় স্থানীয় সরকার গঠিত হয় কবে? তথ্য লেখেন, তথ্য। অবিভক্ত বাংলায় স্থানীয় সরকার গঠিত হয় কবে? অবিভক্ত বাংলায় স্থানীয় সরকার গঠিত হয় কবে? লেখেন 1885 সালে, 1885 সালে। লেখেন 1885 সালে। লেখেন স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 59-এর 1, 59-এর 2, 60 স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে এখানে আছে। 59-এর 1, 59-এর 2, 60 স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে উল্লেখ আছে যে যে অনুচ্ছেদে। লেখেন বাংলাদেশে
স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। বাংলাদেশে স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি হয় কবে? 1976 সালে। 1976 সালে বাংলাদেশে স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি হয়। স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। পরীক্ষায় আসে ইউনিয়ন পরিষদ নিয়ে একটা প্রশ্ন আসে। আমরা একটু ইউনিয়ন পরিষদের গঠন দেখি। ইউনিয়ন পরিষদে কি কি থাকে? আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা এটা খুব ভালো জানি যে ইউনিয়ন পরিষদে কি কি আছে। যেমন চেয়ারম্যান কয়জন? চেয়ারম্যান কয়জন? একজন। সদস্য বা মেম্বার বলি আমরা যাদেরকে, হ্যাঁ মেম্বার বলি, ইংরেজিতে মেম্বার বলি আমরা। মেম্বার কয়জন? 9 জন। 9 ওয়ার্ডে 9 জন মেম্বার থাকে। একটা ইউনিয়ন 9টা ওয়ার্ডে বিভক্ত থাকে। একটা ইউনিয়ন কয়টা ওয়ার্ডে বিভক্ত থাকে? 9টা। আর হচ্ছে মহিলা সদস্য বা নারী সদস্য, হ্যাঁ এই যে মহিলা সদস্য হচ্ছে 3 ওয়ার্ড মিলে একজন, 3 তিরিক্ষে 9 জন, তাহলে মোট 3 জন। এখন পরীক্ষা আসবে ইউনিয়ন পরিষদের মোট সদস্য কতজন? তাহলে আমরা উত্তর দিব কি? 13 জন। এইভাবে আমরা উপজেলা পরিষদের দিকে যদি তাকাই তাহলে কি আছে উপজেলায়? চেয়ারম্যান, একজন। তারপরে ভাইস চেয়ারম্যান 2 জন, একজন পুরুষ একজন নারী। ভাইস চেয়ারম্যান 2 জন। ওকে। এরপরে জেলা পরিষদে কি থাকে? আমরা যদি জেলা পরিষদের দিকে তাকাই, এগুলো জানতে হবে আমাদের। এটাই হচ্ছে আমাদের সরকার ব্যবস্থা। জেলা পরিষদে কি থাকে? চেয়ারম্যান একজন। তারপরে জেলা পরিষদে কি থাকবে? আর 15 জন সদস্য থাকবে, মানে মেম্বার। সদস্য থাকবে কয়জন? 15 জন। আর মহিলা সদস্য কয়জন থাকবে? 5 জন। এই 21 জন হচ্ছে জেলা পরিষদের সদস্য। তাহলে ইউনিয়ন পরিষদে 13, উপজেলায় 3, জেলা পরিষদে 21 জন। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। এই 3টা জায়গা ইউনিয়ন, উপজেলা, জেলা এই পরিষদের, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের এই সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা। এইভাবেই হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা পরিচালিত হয়। এর থেকে যে কোনো কিছু পরীক্ষা আসতে পারে। যেমন ইউনিয়ন পরিষদ থেকে আমরা পড়ব, ইউনিয়ন পরিষদ থেকে আরো আসতে পারে যে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ন্যূনতম বয়স কত, এটা হতে পারে। তারপরে চেয়ারম্যান হওয়ার বয়স কত? এই যে চেয়ারম্যান হওয়ার বয়স 25, আর মেম্বার হওয়ার বয়স 18 বছর। অর্থাৎ একজন 18 বছরে মেম্বার হইতে পারবে, 25 বছরে চেয়ারম্যান হইতে পারবে। কেমন? তো এইগুলো পরীক্ষায় আমাদের আসে। আর উপজেলা পরিষদে আমরা একটা জিনিস পড়ে রাখবো, সেটা হচ্ছে উপজেলা ব্যবস্থা প্রবর্তন হয় কবে? উপজেলা ব্যবস্থা প্রবর্তন লিখে রাখি আমরা। উপজেলা ব্যবস্থা প্রবর্তন হয় কবে? লেখেন, 1982 সালে উপজেলা ব্যবস্থা প্রবর্তন হয়। উপজেলা ব্যবস্থা প্রবর্তন, এই প্রশ্ন পরীক্ষায় আসে। উপজেলা ব্যবস্থা প্রবর্তন হয় 1982 সালে। আর থানাকে উপজেলা করা হয় কবে? মানে সকল থানাকে, এই থানাকে উপজেলা করা হয়, মানে সকল থানাকে উপজেলা করা হয় 1985 সালে। এই দুইটা তথ্য আমাদের খুব ইম্পর্টেন্ট।
খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসেন, এর বাইরে গিয়ে আমরা স্থানীয় সরকার ব্যবস্থা, ইউনিয়ন, উপজেলা, জেলা দেখলাম। আমরা এখন সিটি কর্পোরেশন আর হচ্ছে পৌরসভাটা একটু দেখব। সিটি কর্পোরেশনে আমরা জানি একজন মেয়র থাকে, রাইট? আর পৌরসভায় কি থাকে? পৌরসভায়ও একজন মেয়র থাকে। তাইলে আমরা পৌরসভাটা আগে দেখি। পৌরসভা, তাহলে পৌরসভা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম পৌরসভা, চট্টগ্রাম। এটা হলো 1863 সালে হয়। প্রথম পৌরসভা হচ্ছে চট্টগ্রাম, এটা হয় 1863 সালে। আর ঢাকা পৌরসভা হয় এইটা হয় 1864 সালে, মানে পরের বছরই ঢাকাকে পৌরসভা করা হয়। এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে না লাগবে না, আমরা পৌরসভা নিয়ে দুইটা লাইনই মাথায় রাখি। এরপরে আছেন সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন, তাহলে সিটি কর্পোরেশনে কি থাকে? সিটি কর্পোরেশনে একজন মেয়র থাকে। সিটি কর্পোরেশন গঠিত হয় কবে? সিটি কর্পোরেশন গঠিত হয় 1864 সালে। সিটি কর্পোরেশন গঠিত হয় 1864 সালে। আচ্ছা, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, এটা পরীক্ষায় আসে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, আপনারা জানেন একটা ফ্লাইওভার আছে, হানিফ ফ্লাইওভার, অর্থাৎ এই হানিফ ফ্লাইওভার যার নাম অনুসারে, মোহাম্মদ হানিফ প্রথম মেয়র। প্রথম মেয়র মোহাম্মদ হানিফ। কেমন? তাহলে আমরা উপজেলা, ইউনিয়ন, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সম্পর্কে জানলাম। এর মধ্য দিয়ে শেষ হইল আমাদের কি, আমরা আমাদের নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ শেষ করলাম। আমরা এখন চলে যাব আইন বিভাগে, অর্থাৎ জাতীয় সংসদ সম্পর্কে আমাদের এখন পড়ালেখাটা হবে। আইন বিভাগ, আমরা চলে যাচ্ছি আমাদের আইন বিভাগে। আইন বিভাগের কাজই হচ্ছে আইন প্রণয়ন করা। আইন বিভাগের কাজ কি? আইন প্রণয়ন করা। তাহলে শাসন বিভাগের কাজ কি? আইন প্রণয়ন করে কে? আইন বিভাগ। শাসন বিভাগ বা নির্বাহী বিভাগটা কার্যকর করে। আমরা তিনটা জিনিস একটু জেনে রাখি। আইন বিভাগ আইন প্রণয়ন করে। শাসন বা নির্বাহী বিভাগ তা কার্যকর করে, অর্থাৎ এখানে পাশ হয়। আর বিচার বিভাগ প্রয়োগ করে। আমি বিষয়টা বোঝাই দিচ্ছি। আইন বিভাগ মানে আমাদের সংসদ, সংসদে দেখবেন আইন কি হয়? পাশ হয়। ও প্রণয়ন করলো, সংসদ কি করলো? আইন প্রণয়ন করলো। এইটা কার্যকর করে হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। এই যে গ্রামের চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত, রাষ্ট্রপতির অনুমতি প্রদান সাপেক্ষে এটি পাশ হয়।
কিন্তু বিচার বিভাগ সেটা ঊর্ধ্বতন আদালত হোক আর অধস্তন হোক, এটা হচ্ছে প্রয়োগ করে। এটা একটা ম্যাজিস্ট্রেট হইতে পারে যে সে মোবাইল কোর্ট পরিচালনা করতেছে, তার কাজ হচ্ছে বিচার বিভাগের এই কাজ, বিচার করা। এদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কার্যকর করা, ওর কাজ হচ্ছে প্রয়োগ করা। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমরা আইন বিভাগটা সম্পর্কে এখন জানবো। খুবই দুঃখজনক বিষয়, আপনারা ক্লাস চান কিন্তু ক্লাসে উপস্থিত থাকেন না। আমিও ক্লাস দিতে চাই, কিন্তু এই গ্রুপটাই সেই গ্রুপ। অবশ্যই এই গ্রুপের অনেকে বাংলাদেশ ক্লাস একবার শেষ করছে, এটা হচ্ছে আমার দোষ। একবার শেষ করেছি, এর ম্যাক্সিমাম অন্য গ্রুপ থেকে শেষ করে আসছে আমার, এই জন্য হয়তো বাংলাদেশ ক্লাসের প্রতি এখন আগ্রহ নাই। তারা আন্তর্জাতিক করার জন্য আসছিল। যাই হোক, নৈতিকতায় আবার সবাই থাকবে, তাই তো? আচ্ছা, দেখা যাক। তাইলে আমাদের আইন বিভাগ, আইন বিভাগ হলো জাতীয় সংসদ। তার মানে আমাদের জাতীয় সংসদ সম্পর্কে তথ্য জানতে হবে, এবং জাতীয় সংসদ সম্পর্কে তথ্যগুলো পরীক্ষায় খুব আসে। যেমন কয় কক্ষ বিশিষ্ট? আমাদের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। শেরেবাংলা নগর ঢাকা, মানে আমাদের জাতীয় সংসদ ভবনের অবস্থান। স্থপতি কে বলো? লুই আই কান। স্থপতি লুই আই কান। স্থপতি হচ্ছে লুই আই কান। ওকে, লুই আই কান। আচ্ছা, মোট আসন 350। নির্বাচিত আসন 300। সংরক্ষিত আসন 50, মানে নারী নারী আসন আর কি। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সময় পড়েছি, এই তথ্যগুলো আসলে আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন 1 নং আসন, 300 নং আসন। এই 1 নং আসন কোনটা? হ্যাঁ হ্যাঁ, আর একটি করে আসন 3টি জেলায়, একটি করে আসন। এই মার্কার এমন কেন? 3টি জেলায়। 1 নং আসন হচ্ছে পঞ্চগড়, আর 300 নং না বান্দরবান। আর একটি করে আসন কোথায় কোথায়? রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। ঠিক আছে, এইগুলো আমাদেরকে পড়তে হবে, এইগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। লিখে রাখেন। লেখেন, জাতীয় সংসদের সভাপতি। জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। প্রধান, সংসদ প্রধান, প্রধানমন্ত্রী। সংসদ প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে,
আচ্ছা, প্রথম স্পিকার যদিও লেখাইছে একবার ইয়ের মধ্যে, প্রথম ডেপুটি স্পিকার, প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ। আর প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। মোহাম্মদ উল্লাহ ডেপুটি স্পিকার, প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। ওকে, এবার লিখেন কিছু জাতীয় সংসদের কিছু টার্মস আমরা পড়ে নিব, যেমন ফ্লোর ক্রোচিং কি, ওয়াকআউট কি, তারপরে হচ্ছে কোরাম কি, এইগুলো। ফ্লোর ক্রোচিং হচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, যদি কোনো সংসদ সদস্য তার দলের বিপক্ষে ভোট দেয় বা বিপক্ষে কথা বলে, তাইলে তার আসন শূন্য হবে। কি বলছি? যদি কোনো সংসদ সদস্য তার দলের বিপক্ষে ভোট দেয় বা দলের বিপক্ষে কথা বলে, তাহলে তার আসনটি অটোমেটিক্যালি কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটা হলো ফ্লোর ক্রোচিং। এইটা অনুচ্ছেদ 70 অনুচ্ছেদ অনুযায়ী তার আসন শূন্য হবে। ওয়াকআউট হচ্ছে সাময়িকী সংসদ বর্জন করা। আপনার কথা রাখলো না, যেমন 48 সালে ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উত্থাপন করেছিল বাংলা ভাষার দাবি, তার কথা রাখে নাই, সে গণপরিষদ ওয়াকআউট করেছিল। ওয়াকআউট হচ্ছে সাময়িকী সংসদ বর্জন করা, বের হয়ে যাওয়া। কোরাম হচ্ছে সংসদের 60 জনে কোরাম হয়, এটা মনে রাখতে হবে। কয় জনে কোরাম হয়? অর্থাৎ 60 জন সংসদ সদস্য উপস্থিত না হলে স্পিকার এই অধিবেশন শুরু করতে পারেন না, এটাকে বলে কোরাম। লেখেন, জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখেন, প্রথম সংসদ নির্বাচন হয় কবে? এটা পরীক্ষায় আসে। প্রথম সংসদ নির্বাচন হয় 7ই মার্চ 1973। 7ই মার্চ 1973 সালে প্রথম নির্বাচন হয়। প্রথম অধিবেশন অর্থাৎ নির্বাচন তো হলো, প্রথম অধিবেশন ছিল হচ্ছে 7ই এপ্রিল থেকে 1973। আরো যদি চাই যে এর থেকে কোন দিন পর্যন্ত এটা ছিল, তাইলে আমরা লিখবো 6 নভেম্বর 1975। 1975 প্রথম অধিবেশন, 7 এপ্রিল 1973। প্রথম সংসদ নির্বাচন 7ই মার্চ 1973। লেখেন, প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। এগুলো আসে পরীক্ষায়। 8 এপ্রিল 1973।
প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। দেখেন গণভোট শুরু হয়, অর্থাৎ এই গণভোট ব্যবস্থার যে প্রচলন এটা করা হয় 1977 সালে। গণভোট এটা বর্তমান সরকার বাতিল করেছে, অর্থাৎ গণভোট বাতিল হয় 2011 সালে। গণভোট বাতিল করা হয় 2011 সালে। গণভোট বাতিল করা হয় 2011 সালে, লিখে রাখতে পারেন। আমি অবশ্য পঞ্চদশ সংশোধনীর মধ্যে পড়িয়েছি আপনাদেরকে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে এটা বাতিল করা হয়। কেমন? তাহলে আমাদের আইন বিভাগ শেষ হয়ে গেল। আর আপনাদের কাছে যে বইটা আছে সেই বই দেখে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে নেবেন। প্রিভিয়াস কোশ্চেন জাস্ট, আর কিচ্ছু না। আমি যা লেখাইছি এইটুকু পড়বেন, পাশাপাশি কি লিখছেন, হ্যাঁ পাশাপাশি আপনারা প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু পড়বেন, প্র্যাকটিস করবেন, তাইলেই হবে। আমরা পরবর্তীতে যাচ্ছি বিচার বিভাগে। বিচার বিভাগ অর্থাৎ সরকারের 3টা বিভাগ। এই কি কি? নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। নির্বাহী বিভাগ 4র্থ খণ্ড, আইন বিভাগ 5ম খণ্ড, বিচার বিভাগ 6ষ্ঠ খণ্ড। এই অনুযায়ী একটা বিভাগ আইন প্রণয়ন করে, আর একটা প্রয়োগ করে, আর একটা কার্যকর করে। হলো? তাহলে বিচার বিভাগের মধ্যে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন বিচার বিভাগ আছে। ঊর্ধ্বতন বিচার বিভাগ, যেটাকে বলা হয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এইটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আপিল বিভাগ, আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। একটা আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। এবার সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা একটু লিখে নেই। দেখেন সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ, এটা পরীক্ষায় আসছে, ইদানিংও আসছে একটা পরীক্ষায়, সর্বোচ্চ আদালত। আচ্ছা, আমাদের এমনিতে বিসিএস পরীক্ষা, এটা আসলে বিজিএস এর জন্য টপিকটা। বিসিএস পরীক্ষায় আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের অনেক তথ্যই আমাদের দরকার হবে না। শুধু আপিল বিভাগের বিচারক সংখ্যা 7 জন লিখে রাখতে পারি, বর্তমান বিচারক 7 জন। আর হাইকোর্ট বিভাগে বর্তমান বিচারক হচ্ছে 93 জন। 93 জন। এই তথ্যগুলো আমরা একটু লিখে রাখি। আমি আপনাদেরকে রিট পড়িয়েছি, বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে কথা বলেছি। কিছু গুরুত্বপূর্ণ আইন পড়বো আমরা, যে আইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। একদম মুখস্থ টপিক এটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। গুরুত্বপূর্ণ কিছু আইন। গুরুত্বপূর্ণ কিছু আইন, এর মধ্যে আমরা যেটা দেখব মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ।
1961 সাল। এই আইন হয় 1961 সাল, তবে এটা সংশোধিত হয়েছে 1986 সালে। 1986 সালে। এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে পারিবারিক আদালত অধ্যাদেশ। এটা 1985 সালে। তারপরে নারী ও শিশু নির্যাতন আইন। নারী ও শিশু নির্যাতন আইন। নারী ও শিশু নির্যাতন আইন হয় হচ্ছে 2000 সালে। নারী ও শিশু নির্যাতন আইন। তথ্য অধিকার আইন। হুম 2009 কয় তারিখ? তথ্য 29 মার্চ 2009। তথ্য অধিকার আইন। দণ্ডবিধি মানে পেনাল কোড কবে? ইংরেজি কি? পেনাল কোড 1860 সালে। আর শিল্প আইনটা লিখে রাখি, শিল্প আইন 1974 সালে। শিল্প আইন। আমরা এই আইনগুলোর সাল মুখস্থ রাখবো, এগুলো প্রায় পরীক্ষায় আসে, এগুলো আমরা একটু মাথায় রাখবো, তাহলে হয়ে যাবে। দেখেন, বাংলাদেশের প্রশাসনিক বিভাগ সৃষ্টি হয় 1829 সালে। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ সৃষ্টি হয় 1829 সালে। প্রশাসনিক বিভাগ সৃষ্টি হয় 1829 সালে। প্রশাসনিক বিভাগ সৃষ্টি হয় 1829 সালে। দেখেন, 1947 সালে বাংলাদেশে বিভাগ ছিল 3টি। 1947 সালে বাংলাদেশে বিভাগ ছিল 3টি। কি কি? 3টা বিভাগ ছিল 1947 সালে বাংলাদেশে। এখন তো বিভাগ কয়টা? হ্যাঁ, এখন 8টা। 47 সালে 3টা ছিল। কি কি ছিল? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই 3টে বিভাগ ছিল। ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী 3টে বিভাগ ছিল 1947 সালে। ওকে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। দেখেন, বাংলাদেশের উপকূলীয় জেলা 19টি, এগুলো আসে পরীক্ষায়। উপকূলীয় জেলা মানে কি? উপকূলীয় জেলা মানে কি? এই হাওড়ের লোক জানো না? তুমি হাওড়ের লোক জানো না? সমুদ্র উপকূলে লেখেল উপকূল। হ্যাঁ, সমুদ্র উপকূলের জেলা হচ্ছে 19টি। হাওড়ের লোক, এগুলো জানতে হবে। আচ্ছা, পার্বত্য জেলা আমরা জানি। বাংলাদেশের আর কিছু লাগবে না। এমনিতে আমরা জানি লন্ডন সিটি, সিলেট, কুয়েত সিটি, খুলনা, ডিজিটাল সিটি প্রথম, যশোর, এই জিনিসগুলো আমরা জাস্ট পড়বো, আর কিছু না। এগুলো তো ইজি জিনিস, এটা বিসিএস এর জন্য আসলে অত কঠিন কিছু না। আর আসলে আপনারা পারবেন, কোনো প্রবলেম আপনাদের হবে না। এই হলো আমাদের সরকার ব্যবস্থা। দেখেন, এখন আজকে হলো মাসের 1 তারিখ। আমি একদম সাচ্চা কথা বলি, সেটা হলো কালকে রাজনৈতিক ব্যবস্থা শেষ হয়ে যাবে। রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অনেক কিছু শেষ করে ফেলছি। মেজর যেটা পড়াবো সেটা হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে পড়াবো।
তাহলে এইটার একটা ক্লাস। কৃষি ব্যবস্থা, ভূগোলের মধ্যে কৃষি থেকে বনজ সম্পদ পড়ায় ফেলছি, তাহলে এইটা একটা। অর্থ, শিল্প ও বাণিজ্য, এইটার একটা। আর জনসংখ্যা, আদমশুমারি, উপজাতি, এটার একটা। আর জাতীয় বিষয়াবলী, এটার একটা। তাহলে 1 2 3 4 5টা ক্লাস হবে বাংলাদেশ বিষয়াবলী। আর 3টা ক্লাস হচ্ছে নৈতিকতা। এই আপনাদের সর্বমোট ক্লাস আছে 8টা, 8 দিনেই হয়ে যাবে টানা, ঈদের আগে শেষ হয়ে যাবে। আর এর মধ্যেই হয়তোবা কালকে থেকে পরীক্ষার তারিখ ঘোষণা করব, রেগুলার পরীক্ষার তারিখ ঘোষণা করব। টপিক ওয়াইজ টপিক লেখা থাকবে, ওই টপিক ওয়াইজ আপনার পরীক্ষাগুলো হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলীর পরীক্ষাগুলো কিন্তু করব আমরা। বিভিন্ন হট নাম্বার লিখিয়ে দেন স্যার। আরে হট নাম্বার তো 999। আর আচ্ছা লিখে দিব, সমস্যা নাই, ওটা আছে টপিকের মধ্যে, টপিক লিখে দিব, সমস্যা নেই। আচ্ছা, ওটা জাতীয় বিষয়াবলীর মধ্যে লিখে দিব। হ্যাঁ, সাম্প্রতিকের ক্লাস নিব, জি সাম্প্রতিক নিব আর একটা, তাহলে 9টা ক্লাস। এর মধ্যে দেখেন রাজনৈতিক ব্যবস্থা অনেক অংশ আজকে শেষ করে দিব, মেজর অংশ বঙ্গবন্ধু সম্পর্কে আমরা কালকে পড়ব। রাজনৈতিক ব্যবস্থা আমরা পড়ে ফেলছি কেমনে দেখেন। আমরা যদি রাজনৈতিক ব্যবস্থার কথা বলি, তাহলে হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা হলো সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল। এইটা খেয়াল করেন, আপনাদের ব্রিটিশ শাসনের সময় পড়ানো হয়েছে। যদি কেউ না পেয়ে থাকেন ধারণা দেই, প্রতিষ্ঠা হচ্ছে 1885 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাইলে পরীক্ষায় যেটা আসে সেটা হলো প্রাচীন ভারতের সর্বপ্রাচীন রাজনৈতিক দল কোনটা, তাহলে আমরা দেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় ন্যাশনাল কংগ্রেস। জি টানা নিয়ে আমি যদি অসুস্থ না হই, এখন আর অন্য কোনো ব্যাচ নাই, আজকে একটা ব্যাচ শেষ করে দিছি, ব্যাচ কমপ্লিট মোটামুটি। এখন আর পেইড ব্যাচ নাই, অনলাইনের পেইড ব্যাচ 46 নাই, আজকে সকালে শেষ হয়ে গেছে। আপনারাই আছেন, আপনাদের অনেক জ্বালাইছি, শেষ ভালো যার সব ভালো তার। পরীক্ষার আগে যে আপনারা গ্রুপে অ্যাক্টিভ আছেন, যে কয়জনই আছেন, এটা আপনাদের জন্য পজিটিভ। নিখিল ভারত মুসলিম লীগ এইটা প্রতিষ্ঠা হয় 1906 সালে শাহবাগে। এটা আপনাদেরকে আমি পড়িয়েছি, আর পড়াবো না, কারণ বঙ্গভঙ্গের পরে এটা পড়িয়েছি। এরপরে যদি বলি আওয়ামী মুসলিম লীগ পড়িয়েছি 49-এ। বাংলাদেশ ছাত্রলীগ মানে মুসলিম ছাত্রলীগ পড়িয়েছি। এখন ঘটনা হচ্ছে রাজনৈতিক দল তো আরো অনেক আছে, সেগুলো কি পড়াবেন স্যার? জি
আমি যদি বলি যে জামায়াতে ইসলাম, এবার বলেন পরীক্ষা আসবে? আসবে না। তাহলে জামায়াতে ইসলাম পড়বো না, আপাতত পড়ার সময় নেই। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে? আসবে না, পড়বো না। তারপরে বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয় পার্টি, তাহলে জাতীয় পার্টি লাঙ্গল, লাঙ্গল, লাঙ্গল থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে? আসবে না, পড়বো না। তাহলে দেখেন ঘটনা হচ্ছে, যদি রাজনৈতিক ব্যবস্থা থেকে, রাজনৈতিক দল থেকে প্রশ্ন আসে, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, নিখিল ভারত মুসলিম লীগ, মুসলিম ছাত্রলীগ, আওয়ামী মুসলিম লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। অনেক সময় আপনারা কয়টা রাজনৈতিক নিবন্ধিত দল, সর্বশেষ রাজনৈতিক নিবন্ধিত দলের নাম কি মুখস্থ করতে করতে শহীদ হয়ে যান। আরে ভাই, বিসিএস এর মতন পরীক্ষায় সর্বশেষ রাজনৈতিক নিবন্ধিত দল পরীক্ষায় প্রশ্ন আসবে? সবাই মুখস্থ করাবে এটা যে এটা রাজনৈতিক দল সর্বশেষ? কোয়াইট ইম্পসিবল, এটা কোনোদিন হবে না। অতএব এগুলো পড়ে কোনো লাভ নেই। এই হলো রাজনৈতিক দল নিয়ে পড়ালেখা শেষ, এইটুক পড়লে হবে। পাশাপাশি আসলে রাজনৈতিক দল বা বাংলাদেশের রাজনীতি পড়াইতে গেলেই আমাদেরকে, আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতি পড়ছি অলরেডি। কেন পড়ছি? কারণ আমরা অন্তত পক্ষে ব্রিটিশ শাসন পড়ছি, পাকিস্তানি শাসন আমল পড়ছি, আমরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ দেখছি। এটাই বাংলাদেশের রাজনীতি, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক গ্রাউন্ড, এটাই আমাদের বাংলাদেশের। হ্যাঁ, আমরা একজন ব্যক্তিকে ভালো করে পড়ব, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু, এবং এই বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবসময় বেশি থাকে। অতএব বঙ্গবন্ধুর উপরে একটা ভালো করে পড়ালেখা করা দরকার। আমরা কি আজকে বঙ্গবন্ধু পড়বো? কি এই অনলাইনে যারা আছে তারা কি বলে? তারা কি বলে? অনলাইনে যারা আছে কি বলেন? বলেন, বঙ্গবন্ধু পড়তে চান আজকে? হুম? ও আবার তারাবির টাইম হয়ে গেছে। এই তারাবিরের টাইম তো হয়ে গেছে, কিভাবে পড়াই বলেন? আমি 2 ঘন্টা পড়াইলে তো, যেমন কালকের দিন পড়াবো না সকালে, কিন্তু পরশুদিন সকালে 9টা থেকে 11টা 12টা পড়াই দেবো, সমস্যা নাই। আচ্ছা, আগামীকাল স্টার্ট করবো, কারণ আজকে বঙ্গবন্ধু শুরু করলেও শেষ হবে না, কারণ নামাজের টাইম হয়ে গেছে, অনেকে নামাজে যাবে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। কালকে বঙ্গবন্ধু পড়ে ফেলবো, বঙ্গবন্ধু এবং রাজনৈতিক ব্যবস্থা থেকে যা দরকার পড়ে ফেলবো, কিন্তু ওই কৃষি, অর্থ, শিল্প, বাণিজ্য 2টা ক্লাস বলছি তো, ওইটা আমি পরশুদিন সকালে যদি 9টা থেকে শুরু করি 12টায় শেষ হয়ে যাবে, 3 ঘন্টায় শেষ হয়ে যাবে ক্লাসটা। আমি আর লং করবো না, আপনাদেরকে ঝুলিয়ে রাখবো না। ঠিক আছে, ভালো থাকেন সবাই।